মাথায় রাখবো, একটা জিনিস সবসময় কি রাখবো, মাথায় রাখবো। আমি কিন্তু আগের দিনও বলেছি যে কখনো আপনি কাজকে খুবই প্রাধান্য দিবেন না, সবসময় আপনি আপনার কাজের নিয়মকে প্রাধান্য দিতে হবে। কাজের নিয়মকে যদি আপনি প্রাধান্য না দেন তাহলে কখনোই আপনার ওই কাজটা কাজের নিয়ম মাফিক হবে না। কাজ হবে কিন্তু কাজের যে স্পেসিফিকেশন বা প্রসিডিওরটা এটা কিন্তু তাহলে মেনটেন হবে না। তো আমরা জানি যে গুগল ফর্ম আমরা কেন ব্যবহার করি। স্যার এই শীটটা কি দিয়েছিলেন স্যার? না, স্যার এই শীট কি দিয়েছিলেন স্যার? না দিই নাই। তো আমরা জানি যে গুগল ফর্ম কেন ব্যবহার করি। গুগল ফর্ম আমরা কেন ব্যবহার করি যদি এরকম প্রশ্ন করা হয়, গুগল ফর্ম আমরা ব্যবহার করি তথ্য নেওয়ার জন্য এবং তথ্য কি করার জন্য, প্রদান করার জন্য। অর্থাৎ আমি যদি গুগল ফর্মটা তৈরি করি আমি কেন তৈরি করব, অবশ্যই এই গুগল স্যার ফর্মটা আমি যে আপনাকে দিব। এরকমের ভাবে যদি বলা হয় যে তথ্য আদান এবং প্রদান করার জন্য গুগল ফর্ম ব্যবহার করি। হুম, বলতে পারেন, সমস্যা নাই। তবে এটা বোঝায় বলতে হবে, ঠিক আছে? কিরকম, মনে করেন আপনি গুগল ফর্মটা তৈরি করলেন, অবশ্যই কিসের জন্য স্যার, তৈরি করেছেন? স্যার এটা কি ইংলিশে বলা লাগবে? স্যার আপনি যে বললেন যে এটা কি ইংলিশে বলা লাগবে? এ টু জেড আপনার ইংলিশে বলতে হবে, সবকিছু আপনার ইংলিশে বলতে হবে, বাংলার কোনো অস্তিত্ব নাই লেভেল 3-তে। আচ্ছা, তাহলে আপনার আগে বুঝতে হবে যে আসলে গুগল ফর্মটা কেন ব্যবহার করি। গুগল ফর্মটা ব্যবহার করি আমরা শুধুমাত্র, আমি মনে করেন গুগল ফর্মটা তৈরি করলাম, কার জন্য তৈরি করেছি? অবশ্যই আমার ক্লায়েন্ট, আমার স্টুডেন্ট, মানে আমার কলিগ হতে পারে। মানে মূল কথা হলো আমার যাদেরকে প্রয়োজন, যাদের ডকুমেন্টটা আমার প্রয়োজন, তাদের জন্যই তো আমি এটা তৈরি করেছি। কিন্তু কেন তৈরি করলাম? তাদের ডকুমেন্টসটা সহজে পাওয়ার জন্য, তাই না? তাহলে আমরা জানি যে গুগল ফর্মটা তৈরি করলাম ডকুমেন্ট পাওয়ার জন্য। এখন আপনি যে গুগল ফর্মটা ব্যবহার করতেছেন বা গুগল ফর্মের মাধ্যমে আমাকে ডকুমেন্টটা দিচ্ছেন, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই গুগল ফর্মের মাধ্যমে আপনি কি করতেছেন, আপনার ডকুমেন্টসটা আমাকে দিচ্ছেন। তার মানে কি আপনার ক্ষেত্রে হলো দেওয়া আর আমার ক্ষেত্রে হলো নেওয়া। তার মানে কি গুগল ফর্মের উদ্দেশ্য কি? গুগল ফর্মের উদ্দেশ্য হলো তথ্য আদান প্রদান। একটু আগে যে আলিফ বললো তথ্য আদান প্রদান, এই কথাটাও বলতে পারেন। তার মানে কি দেওয়া এবং নেওয়া। বোঝাতে পেরেছি? যদি গুগল ফর্মের উদ্দেশ্য বা গুগল ফর্ম কাকে বলে লিখতে পারবেন না এবার, বা বলতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ স্যার, পারবো স্যার। জি স্যার, পারবো। ওকে, এবার আমরা কাজে চলে যাই। আমরা প্রথম থেকে শুরু করি, যেতে কিছু কিছু জিনিস আমরা স্কিপ করে দেবো, কারণ কি আমরা অনেকগুলো কাজ আমরা করেছি ইতিমধ্যে। এই জন্য বেশি আমরা স্পেসিফিকভাবে বলতে যাব না প্রথম দিকে। আচ্ছা, তাহলে আমরা ফর্মটা, আমরা জানি যে 9 ডটের ভিতরে ফর্মস থাকে। আবার এখান থেকে যদি আমরা ফর্ম লিখে ভিতর থেকে নিয়ে আসি তাও কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। ফর্মস লিখে কিন্তু আমরা এইভাবেই দেখি যে 9 ডটে গেলাম, 9 ডটে গেলাম, যাওয়ার পরে এখানে অনেক কিছু আছে। 9 ডটে যাওয়ার পরে ফর্মটা কোথায়? ফর্মস, এই যে ফর্মস, এই যে ফর্মস যেটা আছে, ফর্মসে ক্লিক করলাম। আচ্ছা, ফর্মসে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করতেছে। প্রথমে কি আছে? ব্ল্যাঙ্ক ফর্ম। তারপরে নিচে কি আছে? রিসেন্ট ফর্ম। অর্থাৎ এর আগে যে আমি ফর্মগুলো তৈরি করেছি সেই ফর্মগুলো কিন্তু এখানে থাকবে, সেভ হয়ে থাকবে অটোমেটিক্যালি। বুঝতে পেরেছি? মানে মনে করেন আপনি আজকে একটা ফর্ম করেছেন, এই ফর্মটা আপনার এখানে রিসেন্টভাবে থাকবে যে আপনি এই ফর্মটা কবে এই ফর্মটা তৈরি করেছেন, লাস্ট কবে। স্যার এইটা যে আমি অন্য জায়গায় শেয়ার করব, এটা আমি আসলে মানে অনেকবার আমাদের দেখা দিছে কিন্তু আমি পারিনি। এটা একটু যে দেখে যান। আচ্ছা ঠিক আছে, দেখায় দিব, তারপর মনে না থাকলে লাস্টে আমাকে মনে করা দিবেন। তাহলে এই ফর্মগুলো কিন্তু আমাদের ইতিমধ্যে আমার করা বলে রিসেন্ট ফর্মের নিচে চলে আসে, এখানে থাকে আর কি। তো আমি চাচ্ছি যে নতুন একটা ফর্ম তৈরি করব। তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমার কি করতে হবে? ব্ল্যাঙ্ক ফর্ম এর এই যে ব্ল্যাঙ্ক ফর্ম যেটা লেখা আছে এই অপশন থেকে আমাদের যেতে হবে, স্টার্ট এ নিউ ফর্ম অর্থাৎ ব্ল্যাঙ্ক ফর্ম। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের বলতেছে আনটাইটেল ফর্ম।
ঠিক আছে? কিন্তু আমাদের এখানে লিখতে হবে কি, ফর্ম টাইটেলটা কি দিতে হবে? অবশ্যই দিতে হবে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। আমাদের অবশ্যই এটা দিতে হবে। এটা আমাদের কোথায় দিতে হবে? টাইটেলে দিতে হবে। আপনারা একটা সমস্যা ফেস করবেন, আমি আগের দিন বলেছি, যখন আমরা একদম বেসিকভাবে গুগল ফর্ম শিখেছি তখন আমরা বলেছি যে আপনি যদি এইটুকু কেটে দেন, সাপোজ এইটুকু কেটে দেন, আবার কিন্তু এই লেখাটুকু চলে আসবে। আপনি যদি এটা আবার কেটে দেন, আবার চলে আসবে। মানে কি, নর্মালি যদি আপনি নন মানে কি বলেন, মানে প্রফেশনালিভাবে কাজটা না করেন, তাহলে কিন্তু এটা বারবার আপনাকে ডিস্টার্ব করবে। আপনার কিভাবে কাজটা করতে হবে? কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে লেখা শুরু করব। বুঝাতে পেরেছি? এভাবে আমি লেখা শুরু করব। আচ্ছা, আমি এখানে মনে করেন লিখে দিলাম অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার ভার্সন লেভেল 3, এটা লিখে দিলাম। এবার আমাদের বলতেছে কি সাবটাইটেল, কিন্তু গুগল ফর্মে সাবটাইটেল সাবটাইটেলের অপশন নাই। গুগল ফর্মে সাবটাইটেলের অপশন নাই, কিন্তু তারপরও আমি তাহলে স্পেসিফিকেশনে কেন রাখছি? আপনাকে বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য রেখেছি? রেখেছি এই জন্য যে সাবটাইটেল বানানো যায়, কিন্তু সাবটাইটেলের অপশন না থাকলেও কি হয়, সাবটাইটেল আমরা বানাতে পারি। তো বানানো না হয় আমরা পরেই শিখব, কিন্তু আমরা এখন যেটা আমার সামনে আছে ওইটা আমরা ফিল আপ করতে করতে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন যেহেতু ডিসক্রিপশনে লেখা আছে দিস ইজ অনলি ইউজড ফর অ্যাসেসমেন্ট পারপোজ টু শো দ্য কম্পিটেন্সি, এটা অনেক কিছু লেখা আছে। আমরা জাস্ট এটা কি করলাম, কপি করে নিলাম। মানে আমি তো জাস্ট কপি করলাম, কারণ কি আমার কাছে সফটওয়্যারটা আছে এই জন্য। আপনারা তো এখানে লিখে দিবেন। ফর্ম ডিসক্রিপশনের জায়গায় আমি কি করলাম, ফর্ম ডিসক্রিপশনে আমি মনে করি এটা লিখে দিলাম। ওকে, না বুঝলে জিজ্ঞাসা করবেন। ফর্ম ডিসক্রিপশনে আমি লিখে দিলাম, তাহলে আমার টাইটেল শেষ, ডিসক্রিপশনও শেষ। এবার আমাদেরকে কি বলেছে, ভালো করে খেয়াল করবেন। এবার আমাদেরকে বলেছে যে, এবার আমাকে বলেছে কি সেকশন ফিল্ড। এখানে আমাদের বলছে যে ২টা সেকশনে ভাগ করে আমাদের জিনিসটা কাজটা করতে হবে। আমরা কি যখন নরমালি আমরা গুগল ফর্ম করেছি তখন কি আমরা কোনো সেকশন ব্যবহার করেছি? আমরা কিন্তু সেকশন না ব্যবহার সেকশন করি ব্যবহার নাই। করি নাই। সেকশন ব্যবহার করি, আমরা নরমালি কাজটা করেছি, কিন্তু আমরা হচ্ছে কি আমরা একটু একটু করে সামনে এগোচ্ছি। ঠিক আছে? তো এখানে বলছে কি যে প্রথম যে সেকশনটা হবে, প্রথম যে সেকশন, আমরা জানি সেকশন মানে কি ভাগ বা শ্রেণী, এটা একটা বিভক্ত করা আর কি, তাই না? তাহলে প্রথম যেই সেকশনটা আছে, এই সেকশনের ভিতরে আপনার এই কয়টা জিনিস হবে, একটা হলো নাম, মোবাইল নাম্বার, আর একটা হলো ইমেল। তাহলে আমরা প্রথম সেকশন মানে কি, প্রথম যে জায়গাটা আছে ওইটা আমরা এটা মানে এই কাজটুকু করে ফেলি, যে নাম, মোবাইল আর একটা হলো ইমেল। তাহলে আমরা সেম ভাবে এখানে লিখে দিলাম NAME, নাম। নেম আমরা জানি যে যদি আমি এই নেমকে ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক করতে চাই, কি করতে চাই, যদি আমি বাধ্যতামূলক করতে চাই তাহলে আমার কি করতে হবে, এটা আমার বুঝতে হবে। বাধ্যতামূলক করার জন্য মানে কি, আচ্ছা, বাধ্যতামূলক করার জন্য আমার কি করতে হবে? আমরা জানি বাধ্যতামূলক করার জন্য সবসময় আমাদের এই রেকর্ড অপশনটা চালু করে দিতে হয়। এখন এই বাধ্যতামূলক জিনিসটা কি, আমি আগেও আপনাদের ক্লাসে বলেছি, আবার রিপিট করতেছি। যখন আমরা গুগল ফর্ম অ্যাপ্লাই করি তখন এই যে নাম বা নেম যেটাই বলেন, এই নেমের উপরে একটা স্টার চিহ্ন থাকে, লাল স্টার চিহ্ন। যদি ওইটা আপনি পূরণ না করেন পরের অপশনে আপনাকে যেতে দেয় না। এটাই হলো আপনার কি ম্যান্ডেটরি সাইন। তাহলে এই ম্যান্ডেটরি সাইনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এই রেকর্ড অপশনটা দিলে আমাদের কি হবে, এখানে ম্যান্ডেটরি সাইনটা চলে আসবে। আমাদের তাহলে নাম শেষ। এবার আমরা কি করলাম, প্লাস আইকন থেকে, প্লাস আইকন থেকে অ্যাড কোশ্চেন আরেকটা অ্যাড করলাম। এতটা ডিটেলসে দেখানো দরকার থাকে না, তারপর আমি দেখাচ্ছি। কারণ কি, যে একটা দেখলে যেন আর একটা ক্লিয়ার হয়ে যায়, এই জন্য দেখেন এই যে ম্যান্ডেটরি সাইন চলে আসছে না, আমি এখানে নিচে একটু ক্লিক করি, এই যে স্টারের মতো যে সাইনটা আসছে এটাকে কি বলে, ম্যান্ডেটরি সাইন বলে। ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এবার দেখি আমরা মোবাইল নাম্বার, MOBILE, মোবাইল। এখন বিষয়টা হলো কি, আপনারা মোবাইল নাম্বারটা শিখেছেন কিন্তু একটু অন্যভাবে শিখেছেন, কিন্তু আমি ওই সংখ্যাটাকে বলতেছি ভুল। কিন্তু কেন আমি ভুল বলতেছি এটা আগে আপনার বুঝতে হবে, তাই না? তার আগে আমি আপনাদের গ্রুপে দিয়েছিলাম মেবি ওই ক্যালকুলেশনটা, তাই না?
ওই একটা ক্যালকুলেশন দিই, হ্যাঁ হ্যাঁ একবার দিয়েছিলেন স্যার। ওটা কোথায় বলেন তো? হ্যাঁ, পেয়েছি। স্যার ওটা যে ক্যালকুলেশন পরে আপনি বলার পরে বোঝা গেছে, নাহলে তো আমি ভাবছি মানে অন্য মানে নেটওয়ার্কের প্রবলেম জন্য চাপটাপ লাগিয়েছে আর কি চলে আসছে। আচ্ছা, স্যার একটু কথা বলবো স্যার? হ্যাঁ আরিফ, হ্যাঁ বলেন আরিফ, আমরা এটা বোঝার 5 নম্বর শিটটা একটু যদি গ্রুপে দিতেন এখন আমার জন্য ভালো হতো। কত নম্বর? 5 নম্বর ওই যে যেটা হাফ সাবসা আসছিল আর কি। আচ্ছা ঠিক আছে, লাস্টের দিকে একটু মনে করেন, ঠিক আছে? এখন তো লাগতেছে না, লাস্টে একটু মনে করেন, লাস্টে আমি শেষ হওয়ার আগে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, মোবাইল নাম্বারটা এটা মনে করেন, একটা আমার মোবাইল নাম্বার। ঠিক। এখন মোবাইল নাম্বার আপনারা কিভাবে শিখেছিলেন আমাকে একটু এক্সপ্লেন করেন তো। আমাকে মানে ওই জিনিসটা একটু বলেন, স্বাভাবিকভাবে বলেন কি শিখেছিলেন। স্যার ওটা যে আচ্ছা আমি বলি আপনারা কিভাবে শিখেছিলেন। আপনাদের রিকোয়ার অপশনটা চালু করে দিয়েছিলেন, এই থ্রি ডট থেকে রেসপন্স ভ্যালিডেশন, এখানে ইজ নাম্বারে ছিল, আর এখান থেকে আপনারা করে দিয়েছেন কি ইজ, সরি এখানে নাম্বার Is ছিল number। আর এখানে ইজ নাম্বার করে দিয়েছেন, তাই না? জি স্যার। কিন্তু আমি বলতেছি এটা হই নাই। কেন হই নাই? এবার সাপোজ যদি আমরা এটা একটু চেক করি, কি করি আমরা, যদি আমরা একটু চেক করি, কেমন চেক, আচ্ছা সবাই কি আছেন? 16 জন জয়েন করা আছে, 16 জন। 18 জন। 19 জন। আমার আচ্ছা এখানে দেখাচ্ছে 16 জন। আমার এখানে 18 জন দেখাচ্ছে। আচ্ছা সবাই নাম বলেন দেখি কে কে আছেন, নাকি চলে গেছেন? আপনাদের জায়গায় তো আমিও আছি, তাই না? ওই আমিও আমার স্যার যখন ক্লাস করাতো আমি কি করতাম, ওই স্যার আমি মিটিংয়ে জয়েন করা অবস্থায় রাইখে চলে যেতাম, যে স্যার রাগ করবে না। নাম বলেন। স্যার তানভীরুল ইসলাম, সাকিবুল ইসলাম সৈকত। রুম্মান স্যার। স্যার পল্লব। মাসুম স্যার। স্যার হাবিবুল্লাহ। স্যার আলী। স্যার ইমরান। স্যার পুষ্প আক্তার স্যার। স্যার হালিমা। রামিয়া স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বুঝলাম যে বাইসে আছেন সবাই। স্যার নাফিস স্যার। স্যার তামান্না। আসসালামু আলাইকুম স্যার সালমান। ওয়ালাইকুম সালাম। ওকে, পেলাম তাহলে অনেককে। এই যে যেভাবে করেছি এইভাবে হবে না, কেন হবে না? আমি যদি একটু আপনাদেরকে টেস্ট করি, মানে সরি আপনাদের এই গুগল ফর্মটা টেস্ট করি, দেখেন আমি এটা প্রথমে পাবলিশ করে দিই। কেন পাবলিশ করা লাগে এটা কিন্তু আমরা আগে ক্লাসে শিখেছি। এখন আমরা মনে করেন সাপোজ এই লিঙ্কটা আমি কি করলাম, আমি একজনকে পাঠালাম, আমি মনে করেন কি পাঠাইছে, কি আমাকে একজন এই লিঙ্কটা পাঠাইছে, ওকে। এই লিঙ্কটা পাঠানোর পরে আমি তো গুগল ফর্ম এখন কি করব, তাকে সাবমিট দেবো। এই যে গুগল ফর্মে এরকম আসে না, যখন আমরা লিঙ্কে ক্লিক করি এরকম আসে না, নাম দিলাম যে আমিনুল, জি স্যার, জি স্যার। আমিনুল। এখন মোবাইল নাম্বার আমরা দিব, কি দিব, মোবাইল নাম্বার দিব 01, মনে করেন দিলাম আমি মোবাইল নাম্বার ট্রিপল, এইটা আমি একটা মোবাইল নাম্বার দিলাম। এই মোবাইল নাম্বার কি পৃথিবীতে আছে? না না স্যার। আমি তারপর সাবমিট দিয়ে দিলাম, এই যে মনে করেন সাবমিট নিয়ে নিল, কিন্তু এরকম মোবাইল নাম্বার কি পৃথিবীতে আছে? যদি আমি প্রশ্ন করি আপনাকে, নাই না স্যার নাই 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 স্যার। স্যার বুঝতে পারছি। হবে তাহলে এইভাবে কি তাহলে No, সঠিক? এটা কি কখনো সঠিক পদ্ধতি হবে এটা? আমি এখানে না স্যার স্যার। এটা নামটা লিখে দিলাম, নামটা লিখে দিলাম, এটা ঠিক আছে, নাম ঠিক আছে, কিন্তু আপনারা যেভাবে প্রথমে শিখেছিলেন এইভাবে যদি আমি দিই, মনে করেন 01, তারপরে আমার মনে করেন আমার বাপদাদার একটা নাম্বার বানাইছি, সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম, যা পৃথিবীতে কোনো অপারেটর এই পর্যন্ত তৈরি করি নাই। এই নাম্বারটা আমি যদি সাবমিট দিয়ে দিই,
কিন্তু যদি সাবমিট দিয়ে দেওয়ার পরে কি আমার কি এই ডকুমেন্টটা লিগ্যাল ভাবে কি গেল? এই ডকুমেন্টটা কি লিগ্যাল ভাবে গেছে? না স্যার, লিগাল ভাবে যায়নি। হ্যাঁ, তাহলে আমাদের যে মোবাইল নাম্বারটা আমরা শিখেছি এই মোবাইল নাম্বারটা কিন্তু তাহলে আপনারা বলেন হয়েছে? না স্যার, না হয় নাই। হয় নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমরা মোবাইল নাম্বারটা স্কিপ করে যাই, আমাদের আগে মূল কাজটুকু আমরা করি, তাহলে আমাদের বুঝলাম যে আমাদের মোবাইল নাম্বারটুকু হয় নাই, তাহলে মোবাইল নাম্বারটুকু এখানে স্কিপ থাক। ঠিক আছে, আমরা এবার মোবাইল নাম্বারটা মনে করেন আমরা করেছি, সঠিকভাবেই করেছি, পরে করবো আমরা মোবাইল নাম্বার। এবার যাচ্ছি ইমেলে, এখানে লিখে দিলাম ইএমএআই ইমেল। আমরা একটু দেখে আসি মোবাইল নাম্বারটা আমাদের কি করতে বলছে, এটা আমরা পরে দেখবো। ইমেলটা আমরা দেখি, ইমেলে বলছে কি ম্যান্ডেটরি ফিল্ড, অবশ্যই আমরা কিন্তু সবাই ম্যান্ডেটরি করতে পারি। আবার কি বলছে, অ্যান্ড অনলি ভ্যালিড ফর @ কি বলছে @nsda.gov.bt, অবশ্যই এটা কি হতে হবে, আপনার বৈধ হতে হবে, শুধুমাত্র এইটুকু লেখার জন্য বৈধ হতে হবে। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি সে @nsta.gov.bt এইটুকু সে না দেয় তাহলে কিন্তু কোনোভাবেই সে সামনে এগোতে পারবে না। বুঝতে পেরেছি? আমরা এর আগের দিন যখন আমরা গুগল ফর্ম শিখেছিলাম তখন আমরা কি করেছিলাম, জাস্ট ইমেল দিয়ে দিলাম। ওকে, ইমেল দিয়ে আমরা কি আর কোনো কাজ করেছিলাম? এখানে রিকোয়ার্ড অপশনটা চালু করে দিয়েছিলাম। আর কি কোনো কাজ করেছিলাম যখন আমরা গুগল ফর্ম এর আগে শিখেছি? করছিলাম না, স্যার একটু। হ্যাঁ, করি নাই ততটা, কিন্তু আমরা মনে স্যার এটাও যদি আমরা একটু টেস্ট করি, দেখেন আমরা কিন্তু ভুল শিখেছি, কিন্তু ভুলের মাধ্যমে কি হয়েছে, আমরা বেসিকটুকু শিখেছি। ঠিক আছে, ভুলের মাধ্যমে আমরা বেসিকটুকু শিখেছি, কিন্তু আমরা ভালোভাবে ডিটেলস কিন্তু শিখি নাই। আচ্ছা, তা মনে করেন আমি কি করলাম, আহ, এই আমার একটা আবার গুগল ফর্ম চলে আসছে, এখানে আমি আমার নাম লিখে দিলাম। আমি এবার মোবাইল নাম্বার, তো মনে করেন আমাদের মোবাইল নাম্বার ভুল আছে, আমি যে কোনো একটা জিনিস দিয়ে দিই। তারপর ইমেলে মনে করেন আমি দিয়ে দিলাম কি, ইমেল কি কখনো এরকম হয়? না স্যার, এটা দিলাম সাবমিট দি, এ কি সাবমিট নিচ্ছে? সাবমিট কিন্তু নিয়ে নিয়েছে। নিচ্ছে তাহলে যদি আমি নিচ্ছে। এইভাবে ইমেলটা করে রাখি, আমার এখানে যদি এইভাবে আমি ইমেলটা করে রাখি তাহলে কি ইমেলটা হবে? না না স্যার। স্যার এভাবে কিন্তু আমাদের ইমেলটা হবে না। তাহলে আমাদের কিন্তু কন্ডিশনও বলেছে যে আপনি এইভাবে ইমেলটা করতে পারবেন না, অবশ্যই কি করতে হবে, ইমেলটা ম্যান্ডেটরি ফিল করতে হবে, এটা আমরা করতে পারি। আবার কি বলছে, শুধুমাত্র একজন গ্রাহক @nsda.gov.bt এটা ছাড়া সে সামনে এগোতে পারবে না। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা যদি এটা কাজটা দেখি, আমরা 3 ডটে চলে গেলাম, রেসপন্স ভ্যালিডেশনে চলে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা কি করব, টেক্সট। কিন্তু কেন টেক্সটটা এখানে অ্যাড করব আমার একটা বুঝতে হবে। এই যে জিমেলটা কি কখনো সংখ্যা হয় নাকি টেক্সটের বেশিরভাগ হয়? টেক্সটে বেশিরভাগ হচ্ছে। মনে করেন আমি আপনাকে একটু বোঝাই, আচ্ছা এই যে একটা মনে করেন আমি একটা জিমেল লিখেছি, এই জিমেলটা বলেন তো এটা কি সব টেক্সট নাকি নাম্বার? টেক্সট। আমাদের জিমেল মানে অধিকাংশ জিমেলে আমাদের কি হয়, টেক্সট হয় না নাম্বার হয়? অবশ্যই আমাদের টেক্সট হয়। অধিকাংশ জিমেল টেক্সট হয়, তাই না? তাহলে এখানে আমরা এই যে এখানে যে টেক্সট সিলেক্ট করেছি, কেন সিলেক্ট করেছি বুঝতে পেরেছেন? কারণ কি আমাদের জিমেলটা সবসময় কি হয়, টেক্সট হয়, অর্থাৎ লিখিতভাবে হয়, তাই না? লিখিতভাবে হয় মানে লেটার লেটার দেওয়া হয়, ক্যারেক্টার দেওয়া হয়, কখনো কি নাম্বার দেওয়া হয়, দুই একটা নাম্বার ওর সাথে সংমিশ্রণ থাকতে পারে, কিন্তু অধিকাংশ কি হয়,
ক্যারেক্টার জাতীয় হয়। তো ক্যারেক্টার জাতীয় যদি হয় তাহলে আমি এখানে নাম্বার দিব নাকি টেক্সট দিব? অবশ্যই টেক্সট দিব। আর এখানে কন্টেইনের জায়গায় কি করব? যেহেতু আমি একটা ইমেল ব্যবহার করতে যাচ্ছি, তাহলে আমি এখানে কি দিব? ইমেল দিব। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি আমি? জি স্যার, জি স্যার। জি স্যার। কি দিব এখানে? ইমেল। আচ্ছা। আচ্ছা, এখানে একটা ভুল করেছি। সেটা হলো আমি আরেক ভুলভাবে দেখাচ্ছিলাম। এখানে ইমেলটা দিব না। ঠিক আছে? কেন ইমেলটা দিব না? যদি আমরা নরমালি করতে চাই, যদি আমি এটুকু ম্যান্ডেটরি করতে চাই যে আমাকে যে ফর্মটা আমাকে সাবমিট করবে সে শুধুমাত্র সে টেক্সটের মাধ্যমে আমাকে সাবমিট করতে পারবে, তাহলে আমরা এইভাবে ব্যবহার করব। কিন্তু আমাদের এই কন্ডিশনে যেভাবে বলেছে যে আমরা যদি @nsda.gov.bd আমরা যদি এইটুকু ম্যান্ডেটরি করতে চাই তাহলে আমাদের করতে হবে অন্যভাবে। কোনভাবে করতে হবে? এখানে কন্টেইনই দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? কন্টেইন। আমাদের এখানে কি লিখতে হবে বলেন তো? এখানে লিখতে হবে ওই জায়গায় যেটা লেখা আছে। কি লেখা আছে এখানে? এখানে লিখতে হবে, @nsda.gov.bd। হ্যাঁ, এইটুকু লিখে দিতে হবে। এই যে @nsda.gov.bd এই যে লেখাটুকু আছে, এই লেখাটুকু আমাদের কি করতে হবে? এখানে লিখে দিতে হবে। স্যার এটা দিতে হবে কি, মানে আমি এনএসডিআর মাধ্যমে আর কি এই ফর্মটা পূরণ করতেছি এরকমের কিছু নাকি? না, আপনি যখন একটা জিমেল আপনি কি করেন, একটা জিমেল কাউকে পাঠান, তখন এই যে জিমেলের এই অংশটুকু ভালো করে খেয়াল করেন। এই অংশটুকু আপনার মেইন না? জি স্যার। এই অংশটুকু আপনার মেইন। আচ্ছা, এখানে আপনারা এখন কি বলতেছে যে আপনার এই অংশটুকু কি হতে হবে? @nsda ছিল নাকি? আচ্ছা, .gov.bd দেখো এরকম। এখন আমি আপনাকে বলতেছি যে আপনি তো এইখানে ইমেল দিবেন, আচ্ছা দেন, কিন্তু আপনার অবশ্যই ইমেল দেওয়ার ক্ষেত্রে এইটুকু আপনার দেওয়া বাধ্যতামূলক। এইটুক ছাড়া আপনি একটা ইমেল দিতে পারবেন না। আমরা এই কাজটাই করতেছি। যখন আপনি মানে এই গুগল ফর্ম কেউ সাবমিট করবে, অবশ্যই তার ইমেইলের লাস্টে এইটুকু অবশ্যই থাকতে হবে। যদি তার ইমেইলের লাস্টে এইটুকু না থাকে তাহলে তার ইমেলটা নিবে না। বুঝতে পেরেছি? স্যার এখন আমার ইমেইলে মনে করেন যে লাস্টে ওইটা ওই যে জিমেইল কম আছে, কিন্তু ওইটা থাকবে, তারপরে কি এটা দিতে হবে না ওইটুকু কেটে এইটুকু দিতে হবে? আপনার তাহলে জিমেলের কনসেপ্ট ক্লিয়ার না, বুঝছেন? এইগুলোকে কি বলে আমি আপনাদের শেখানোর চেষ্টা করেছি যে একটা ইমেলের ভিতরে দুটো জিনিস থাকে। একটা হলো ইউজার নেম হলো এইটুকু, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ইউজার নেম, পরে লাস্টের টুক হচ্ছে ডোমেইন এইটা নেম। হলো ইউজার নেম, তাই না? আমি আপনাদের শেখানোর চেষ্টা করেছি, আপনারা এটা খেয়াল করেন নাই। এইটা হলো ইউজার নেম আর এটা কি ডোমিন নেম। তো ডোমিন নেম মানে কি? মনে করেন একটা কোম্পানি, ঠিক আছে? কোম্পানি একটা ডোমিন, ঠিক আছে? সাপোজ মনে করেন একটা কোম্পানি, এখানে কি হতে পারে? @gmail.com, এখানে আমি দিলাম GMAIL gmail.com, এটাও একটা ডোমিন হতে পারে। আপনার আবার এখানে কি হতে পারে? ইয়াহু হতে পারে, yahoo.com। এগুলো কি? এটা একটা ডোমেইন। আপনি শুধুমাত্র এইটা ব্যবহার করছেন বলে আপনার কনসেপ্ট ক্লিয়ার না। এই যে GMAIL gmail.com, আপনি আলিফ শুধুমাত্র এইটুকু ব্যবহার করছেন। এখানে মনে করেন আপনার কোনো একটা নাম আছে, তারপরে @gmail.com, কিন্তু এছাড়া yahoo.com, outlook.com, nsda.gov.bd এইগুলো আপনি কখনো দেখানো নাই বা আপনি কখনো ব্যবহার করেন নাই। এই জন্য একটু কনফিউশনে পড়ে গেছেন। বুঝতে পেরেছেন আলিফ? জি স্যার। তাহলে এইগুলো কি এক ধরনের ইমেল, বুঝাতে পেরেছি? এক ধরনের জিমেল এইগুলা, বুঝাতে পেরেছি আপনাকে? জি জি স্যার। আচ্ছা, তাহলে এবার আপনি কি করবেন? এখানে যেহেতু ম্যান্ডেটরি করতে হবে, কি ম্যান্ডেটরি করতে হবে? এখানে আমাদের এই যে লেখাটুকু আছে, এখানে কি থাকতে পারে? @gmail.com, @outlook.com, @yahoo.com, মানে যে কোনো কিছু হতে পারে। শুধুমাত্র আপনাকে এটা শেখানোর মূল উদ্দেশ্য কি? যে কোনো একটা প্রোভাইডারকে আপনি ম্যান্ডেটরি কিভাবে করবেন। বুঝতে পেরেছি? মানে কি? শুধুমাত্র একটা প্রোভাইডারকে আপনি কিভাবে ম্যান্ডেটরি করবেন। কেউ যদি চায় এই nsta.gov.bd এটা ছাড়া অন্য কিছু দিতে পারবে না। আমি কেমন দেখাই আপনাকে। মনে করেন সাপোজ আমি কি করলাম? @nsda
ডট জিওভি ডট বিডি, এটাই তো আমাদের নাকি? এটাই আমরা এটা করে মনে করেন আমরা ওকে দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এবার দেখি আমরা এটা টেস্ট করি, টেস্ট করলে বুঝতে পারবেন, আর একটু ক্লিয়ার হবে। আমরা একটু টেস্ট করি, সরি আমরা তো কপি করি নাই। আমি মনে করেন এখানে নাম কিছু একটা দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম কিছু একটা। এবার ইমেল, ইমেলে আমরা কি বলেছিলাম যে একজন গ্রাহক অবশ্যই তার ইমেলের শেষে কি থাকতে হবে, @nhd.gov.bd। কিন্তু এখন আলিফ, আপনি মনে করেন আলিফ @gmail.com এইটা আপনি দিতে চাচ্ছেন .com। দেখেন আমি যদি সাবমিট দিতে যাই তখন আমাকে বলতেছে কি যে স্যার আপনি যেটা দিয়েছেন এটা হবে না, অবশ্যই আপনার ইমেলের শেষে কি থাকতে হবে, @nhda.gov.bd এই লেখাটুকু থাকতে হবে, না হলে আমি আপনাকে সাবমিট করতে দিব না। আরে বুঝতে পেরেছেন এবার? জি স্যার। আমি কিন্তু সাবমিট দিলে কিন্তু সাবমিট নিচ্ছে না, নিচ্ছে নিচ্ছে না না, স্যার। কারণ কি আপনি এখানে কি কি দিয়েছেন @gmail.com। আবার আপনি যদি এখানে এইটুকু দিয়ে দেন @gmail.com এর জায়গায় যদি এইটুকু দিয়ে দেন, সরি মনে করেন NSDA ডট জিওভি ডট বিডি, এইটুকু যদি দিয়ে দেন, এখানে যদি সাবমিট দিয়ে দেন তাহলে কিন্তু এটা নিয়ে নেবে। তার মানে কি কি শিখলেন আপনার এই জায়গা থেকে, যে কোনো একটা প্রোভাইডারকে আপনি কিভাবে ম্যান্ডেটরি করবেন, বাধ্যতামূলক করবেন। বুঝতে পেরেছি? স্যার একটু জুম করবেন। আপনার ফোন থেকে জুম করা যাবে সহজে। একটা সাবমিট দেওয়া হয়ে গেছে। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। জি স্যার স্যার। আমরা এটা ধরতে পারি যে স্যার এটাও অন টাইপ অফ একটা ম্যান্ডেটরি ফিল্ড। হ্যাঁ, এটা অন টাইম একটা ম্যান্ডেটরি ফিল্ড, হ্যাঁ এটাই। কারণ কি আপনাকে এটার মাধ্যমে কি কি শেখানো হচ্ছে, এটার মাধ্যমে শেখানো হচ্ছে যে একটা প্রোভাইডারকে আপনি কিভাবে ম্যান্ডেটরি করবেন। মনে করেন আপনি এনএসডিএ তে জব করেন, সবার তো এনএসডিএ এরকম একটা মনে করেন জিমেল আছে সাপোজ, ঠিক আছে? এখন আপনি আপনার শুধুমাত্র এনএসডিএ যত এমপ্লয়ি আছে সবাই সবারটাই আপনি কি করতে চাচ্ছেন, সবার কাছ থেকে আপনি ফর্ম নিতে চাচ্ছেন, কি বলে ওই যে ডকুমেন্ট নিতে চাচ্ছেন। এখন বলেন তো যার ইমেলের লাস্টে এই যে মানে যে এই প্রতিষ্ঠানের ইমেলের লাস্টে NST.gov.bd নাই, সেই কি এটা কি পূরণ করতে পারবে? না স্যার পারবে না, সাবমিট করতে পারবে না। বুঝতে পেরেছি এবার? তাহলে মানে কি এখানে এটার মাধ্যমে কি হয়ে যাচ্ছে, নির্দিষ্ট কিছু লোক বা নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের জন্য এটা উপলব্ধ থাকবে। এখানে যদি আপনি কি করেন NST.gov.bd যদি জায়গায় যদি আপনি gmail.com দিয়ে দেন, তাহলে শুধুমাত্র যারা যাদের ইমেলের লাস্টে @gmail.com আছে তারা ছাড়া বাকিরা কেউ দিতে পারবে না। বুঝতে পেরেছি? আচ্ছা ওকে, বুঝতে পেরেছি এটা। জি স্যার। বাকিরা কথা জি স্যার। বলতেছেন না কি ঘুমায় পড়ছেন? কথা স্যার। জি স্যার। বুঝতে পারছি। কথা বলতে হবে। আচ্ছা, স্যার এটার ভিডিও করেছেন তো, ভিডিওটা দিয়েন স্যার। না ভিডিও দেওয়া হবে না, ভিডিও কেন স্যার? ভিডিও দেওয়া হবে না। ওই ভিডিওর আশায় থাকবেন আর ওই যে এখন ঝিমাবেন তা কাজ হবে না। স্যার আমরা ঝিমাচ্ছি না তো, জেগে আছি, আপনি দিলে তাহলে একটু সুবিধা তাহলে হতো। কথা বলেন, কথা তো বলতে হবে। এই স্বাধীন আর দুই একজন স্যার আসি স্যার। আচ্ছা এবার দেখেন, ভালো করে খেয়াল করেন, এবার এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রথম সেকশনের কাজ কিন্তু কি ক্লিয়ার না? প্রথম সেকশনের নাম হবে, মোবাইল নাম্বার হবে, ইমেল হবে, তিনটা কাজ কিন্তু অল ক্লিয়ার আমাদের, তাই না? তিনটা কাজ কি আমাদের ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। স্যার মোবাইল নাম্বারটা, বুঝি নাই। স্যার মোবাইল নাম্বারটা এখনো হয় নাই তো। আচ্ছা ওটা স্কিপ করে রাখছি, ওটা পরে দেখেন। তারপর দেখেন সেকেন্ড সেকশন। দ্বিতীয় সেকশনে আমাদের কি বলেছে, দ্বিতীয় সেকশনে আপনার কি করতে হবে, অকুপেশন দিতে হবে, নাম্বার অফ BNQF লেভেল অ্যাজ ড্রপ ডাউন লিস্ট করতে হবে, অ্যাটাচমেন্ট করতে হবে। অ্যাবাউট ইউর সেলফ, নাম্বার অফ ম্যাক্সিমাম ক্যারেক্টার ইজ 13। আচ্ছা এটা কাজটা করতে হবে। তার মানে কি দ্বিতীয় সেকশনটা আমার সর্বপ্রথম নিয়ে আসতে হবে। দ্বিতীয় সেকশন আমি কিভাবে নিব, দ্বিতীয় সেকশন আমার নেওয়ার জন্য দেখেন আমাদের কিন্তু প্রথম সেকশনের কাজ শেষ। এবার যখন আমি এখানে কাটচারটা রাখলাম এই শেষের দিকে, তখন আমার লেখা আছে দেখেন
অ্যাড সেকশন কোথায় আসে না, দেখেন পাশে লেখা আছে কি অ্যাড সেকশন। আমি যদি অ্যাড সেকশনে ক্লিক করি তাহলে কি হয়ে গেল, আরেকটা সেকশন অ্যাড হয়ে গেছে এখানে। উপরেরটা কি ছিল, প্রথম সেকশন, সেকশন নাম্বার 1, দ্বিতীয়টা কি সেকশন নাম্বার 2। বুঝতে পেরেছি সেকশনটা কিভাবে নেবেন। আচ্ছা, এবার সেকশনে আপনাকে আবার বলতেছে কি, হ্যাঁ বলেন। আচ্ছা, সেকশনে আপনাকে আবার বলতেছে আনটাইটেল সেকশন, এখানে আপনাকে কোনো টাইটেল দেওয়া লাগবে না, কারণ আমাদের দ্বিতীয় সেকশন হবে, দ্বিতীয় সেকশন ডাইরেক্ট আমার কি হবে, কোশ্চেন হবে। কোনো টাইটেল বা সাবটাইটেল দিতে বলেছে, টাইটেল বা সাবটাইটেল কিন্তু দিতে বলি নাই, তাহলে আমার এখানে শুধুমাত্র কি হবে, আমার এখানে শুধুমাত্র মানে কোশ্চেন বা যেটা আমি চাচ্ছি সেটাই আমার এখানে হবে। তার মানে এখান থেকে আমি অ্যাড কোশ্চেন দিব, দেওয়ার পর আমি এই দুটোকে স্কিপ করে এখানে আমি লিখে দিব আমার যেটা ওই জায়গায় চাচ্ছে। কি চাচ্ছে ওই জায়গায়, আমরা এখানে অকুপেশন লিখে দিলাম, অকুপেশন লিখে দিলাম। এখন এই অকুপেশনটা ভালো করে খেয়াল করবেন, অকুপেশনের ক্ষেত্রে কি বলছে, ফর সিলেক্ট ম্যাক্সিমাম টু অ্যান্ড অপশন, টু অ্যান্ড অপশন অ্যান্ড মাস্ট ইন্টারচেঞ্জ ফর ইচ ইউজার। এটা আসলে কিভাবে কাজ করে আপনার বুঝতে হবে, কিভাবে কাজ করে। আমরা প্রথমে এই কাজটুকু করি, কিভাবে করব, আমাদের এখানে প্রথমে বলছে কম্পিউটার অপারেশন, তারপরে বলছে কি ওয়েব ডিজাইন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমরা একটু সংক্ষেপে লিখি, মনে করেন আমরা এখানে কি বলছে ড্রপ ডাউন লিস্ট, আর আমরা আমরা জানি এটা কি ড্রপ ডাউন লিস্ট বলছে না, ইন্টারচেঞ্জ কিছু বলি নাই। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে চেক বক্স দিয়ে দিই, চেক বক্সই থাক, মাল্টিপল চয়েস অকুপেশন চেক বক্স দিয়ে দিই, ঠিক আছে, যেহেতু কোনো কিছু উল্লেখ নাই এই শিটে, তাহলে আমি এখানে চেক বক্স দিয়ে দিলাম। এখানে আমি মনে করেন সিও মানে কি কম্পিউটার অপারেশন দিলাম, তারপরে দিলাম মনে করেন ওয়েব ডিজাইন WD, তারপর দিলাম নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন NA, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে কি করলাম, রেকর্ড অপশনটা চালু করে দিলাম। এবার দেখেন কি হবে বিষয়টা, আমি যদি এখানে এই যে ইন্টারচেঞ্জের কথাটুকু বলেছে যে অপশন মাস্ট ইন্টারচেঞ্জ ফর ইচ ইউজার, ইচ মানে কি প্রতিটা ইউজারের জন্য কি হবে, এটা চেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হবে। এই ইন্টারচেঞ্জ জিনিসটা কি, জিনিসটা হলো এই যে থ্রি ডট মেনু, থ্রি ডট মেনুতে সাপোল অপশন অর্ডার যে অপশনটা আছে এটার মাধ্যমে ইন্টারচেঞ্জ করা যাবে। কিন্তু এবার আমি এটা করলাম, করার পর আমার আগে বুঝতে হবে যে ইন্টারচেঞ্জ জিনিসটা আসলে কি, ইন্টারচেঞ্জ জিনিসটা কি এটা আমার বুঝতে হবে। তার আগে একটা জিনিস আমাকে একটু রেসপন্স করেন, সেটা হলো আমাদের সময় কম, একটু রেসপন্স করতে হবে। এখানে প্রথমে কি আছে, সিও মানে কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, সরি ওয়েব ডিজাইন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। সর্বপ্রথম কি আছে, সবাই আমাকে বলেন কি আছে সর্বপ্রথম, আচ্ছা কম্পিউটার অপারেশন আছে। কিন্তু আপনি যদি একজন গ্রাহক, মনে করেন আপনি এই গুগল ফর্মটা তৈরি করবেন, তৈরি করার সময় যদি আপনি এখানে একটা টিক দেন, কোথায় টিক দেন, কম্পিউটার অপারেশনে টিক দেন, দেওয়ার পরে মনে করেন আপনি ফর্মটা একবার পূরণ করেছেন, পূরণ করার সময় আপনি কি করেছেন, কম্পিউটার অপারেশনে টিক দিয়েছেন। এই ফর্মটা যদি আপনি আবার পূরণ করতে চান, পূরণ করার সময় আপনি যখন এই অকুপেশনে আসবেন তখন আর আপনার এই কম্পিউটার অপারেশন সর্বপ্রথম থাকবে না, তখন কি হয়ে যাবে, কম্পিউটার অপারেশন দ্বিতীয় বা তৃতীয়তে চলে আসবে। এটা কিন্তু আর প্রথম থাকবে না, কারণ কি প্রথমবার আপনি এটা স্যার মানে হচ্ছে ঘোরায় ফিরে দিয়ে স্যার ওই যে কুইজ যেভাবে ঘোরায় ফিরে দেওয়া হয় ক আগে গ আগে এরকম, তাই তো ইন্টারচেঞ্জ যেটা বলে। হ্যাঁ, আমি বোঝায় বলি, কম্পিউটারটা আপনার কি থাকবে, প্রথমে আর থাকবে না, কারণ কি প্রথমে যদি আপনি কম্পিউটার অপারেশন একবার সিলেক্ট করেন তাহলে এটা আর প্রথমে থাকবে না, এটা কি হয়ে যাবে সর্বশেষে অথবা দ্বিতীয়তে চলে আসবে। আমরা একটু এটা প্র্যাকটিক্যালে করি, আমরা আবার তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু প্র্যাকটিক্যালে যাই, প্র্যাকটিক্যালে যে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। কপিতে গেলাম, আমরা এটা আবার আমরা করি, নিজের কাজটা নিজে আমরা আবার সেন্ড করার চেষ্টা করি। এবার দেখবেন যে সেকশন কিভাবে ব্যবহার হয়েছে আসলে জিনিসটা। আমরা এখানে নাম দিয়ে দিলাম একটা কিছু, মোবাইল নাম্বার দিয়ে দিলাম,
ইমেল দিয়ে দেব। ইমেলটা মনে করেন দিয়ে দিলাম @nsda.gov.bt। এবার দেখেন এই যে নেক্সট থাকে না আমাদের গুগল ফর্ম করা থেকে অনেক সময় নেক্সট থাকে না, নেক্সট মানেই জি হলো স্যার। সেকশন ব্যবহার করছে সে তার গুগল ফর্মে। এই নেক্সট দিয়ে কি করতে হবে, আরেকটা সেকশনে যেতে হবে। এবার বুঝতে পেরেছেন যে সেকশনটা কেন ব্যবহার করছি আমরা, যে আরেকটা পৃষ্ঠায় যাওয়ার জন্য আমরা সেকশন ব্যবহার করছি। এই যে নেক্সট অপশন আছে না, যখন আমি নেক্সটে ক্লিক করব তখন আমাকে দ্বিতীয় পেজে নিয়ে যাবে। এই যে দ্বিতীয় পেজে যেখানে আমরা কম্পিউটার মানে অকুপেশনের কাজ করেছিলাম। এবার বুঝতে পেরেছেন যে সেকশন আসলে কেন ব্যবহার করলাম? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার মনে করেন আমি সাপোজ কম্পিউটার অপারেশনের ট্রেইনার, আমি কম্পিউটার অপারেশন ক্লিক করে দিলাম, আমি সাবমিট দিয়ে দিলাম। তারপরে কি আছে, ওয়েব ডিজাইন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সাবমিট দিয়ে দিলাম। আমি সেম প্রসেসে আমি এটা আবার মনে করেন কি করব, আবার পূরণ করব। আমি আবার মনে করেন নাম লিখলাম, মোবাইল নাম্বার কিছু একটা দিয়ে দিলাম, তারপরে ইমেলে যে কিছু একটা লিখে @NSDA, তারপরে দেবো কি, কি যেন লেখা ছিল, .gov নাকি নাকি পিটি। টপ হ্যাঁ, ডট বিডি। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিলাম। এবার দেখেন ইন্টারচেঞ্জ হয় নাই, কারণ কি, সিও তো স্যার বলছে। নিচে হইছে তো দুটো এক্সচেঞ্জ হয়েছে, ওয়েব ডিজাইন আর নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন লাস্টে ছিল। না স্যার তারপর, ইন্টারচেঞ্জ হইছে। হ্যাঁ হয়েছে, কিন্তু এই সিওটা কি হবে, সিওটার প্রথমে থাকবেই না। বুঝেন নাই আমার কথা, সিওটা প্রথমে থাকবেই না। স্যার এইটা কি রিকোয়ার্ড অপশন অন করার কথা বলা হয়েছে এখানে? হ্যাঁ, কেন বলা হয়েছে আপনি দেখেন, ফর সিলেক্ট ম্যাক্সিমাম টু। ও আচ্ছা আচ্ছা, ইন্টারচেঞ্জ। দুইটা অপশন সিলেক্ট করতে হবে স্যার, হ্যাঁ নাইলে ইন্টারচেঞ্জ হবে না। হ্যাঁ, দুটো অপশন সিলেক্ট করতে হবে। আমরা চেক বক্স ইউজ করছি না, এখানে মানে সর্বোচ্চ দুইটা বক্স ইউজ করতে হবে। আমরা এটা করছিলাম আর একটা কন্ডিশনের। আচ্ছা, সমস্যা নাই, এখানে একটু কন্ডিশন আলাদা। দেখেন আপনি ওই যে কুলসুম একটা কথা বলেছেন, ফর সিলেক্ট ম্যাক্সিমাম টু, এই যে ম্যাক্সিমাম না, এই ম্যাক্সিমামের পিছনে বড় একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি, অবশ্যই আপনার দুইটা মনে করেন সর্বোচ্চ আপনি দুইটা মানে দুইটা আপনার সিলেক্ট করতেই হবে। এই যে করতে হবে, দুইটা সিলেক্ট করতে হবে, এটা দিয়ে কি আপনি ম্যান্ডেটরি বোঝেন না? জি স্যার। এটা দিয়ে কি বোঝায় যে আপনার ম্যাক্সিমাম সর্বোচ্চ আপনি দুইটা সিলেক্ট করতে পারবেন বা দুইটা সিলেক্ট করবেন? এটা দিয়ে কি আপনি ম্যান্ডেটরি সাইন বোঝেন কি বোঝেন না? জি স্যার। হ্যাঁ, এইটাই আর কি। আমরা এখানে এটাও একটু স্কিপ করলাম, মানে মোটামুটি আমাদের কাজটা উঠানোর মতো আসলে আমরা করবো। আমরা এটা একটু করে সামনে এগোবো। এখানে যেহেতু দুইটার কথা বলেছে, আমরা নর্মালি দরকার হয় একটা, ও সরি, এটা চলে যায় একটা, আমরা এই দুটোই সিলেক্ট করলাম। আগের বার তো আমরা একটা করেছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। আমি এটা সাবমিট জি করে স্যার। আমি আর একবার দেখি, করে দেখি কি হয়। তাহলে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সবার আগে আসার কথা। এবার এবার যদি করি, যদি আসে তাহলে মনে করা যাবে যে আমাদের কাজটা হয়েছে। সেম প্রসেসের নাম, নাম্বার কিছুটা লিখে @nsda.gov.bd। আসি নাই, এখানে একটা ঝামেলা হচ্ছে। ঝামেলা হচ্ছে সেটা হলো, আমরা মনে হয় স্যার ফর্ম মেকিং এর সময় কি স্যার দুইটা সিলেক্ট করে নিয়ে এই জন্য কি স্যার আসে নাই স্যার? না এখানে হয়েছে কি, আমরা চেক বক্স ইউজ করেছি না, এখানে যদি আমরা জি। এটা ব্যবহার করতাম, ওই সেটা মাল্টিপল চয়েস, মাল্টিপল। মাল্টিপল চয়েসটা দিয়ে তারপর করলে হতো। আচ্ছা, আচ্ছা, এটা সাপোজ অপশন অর্ডার অন আছে। এবার এবার একটু দেখি কি হয়।
আচ্ছা, যতটুকু দেখাইছি এতটুকু তো পারবেন, টেক্সট বক্স দিয়ে পারবেন না এটুকু করতে? জি স্যার, পারবো। আচ্ছা, এইটুকু মনে করেন জি আপনারা স্যার, করলেন, আর বাকিটুকু দেখাবেন, ওটা নিয়ে সমস্যা নেই, ওটা দেখালে আমরা 40 মিনিটে পারবো না। প্রয়োজনে আমরা আর একটা লিঙ্ক ক্রিয়েট করবো, কিন্তু আমরা এই সময়ের ভিতরে পারবো না। আচ্ছা, আবার দেখেন, নাম্বার অফ বিএনকেএফ লেভেল, এই যে লেখাটা আছে, এই লেখাটুকু আমাদের কি করতে হবে, আর একটা কোশ্চেন এর ভিতরে অ্যাড করতে হবে, তাই না? তাহলে আমরা এই প্লাস আইকন থেকে আমরা কি করলাম, এই কোশ্চেন থেকে এই নাম্বার অফ বিএনকেএফ লেভেল যেটা আছে এটা আমরা লিখে দেব। লিখে দেওয়ার পরে আমাদের এটা কি করতে বলছে, অ্যাজ ড্রপ ডাউন লিস্ট কি করতে বলেছে, অবশ্যই এটা ড্রপ ডাউন লিস্ট করতে হবে। তাহলে এই যে মাল্টিপল চয়েসের জায়গায় আমি কি করব, ড্রপ ডাউন লিস্ট করে দেব। আর এখানে লিখে দেব যে LEVEL লেভেল 1 ইন্টার। সহজে লেখার জন্য একটা কাজ করতে পারেন, এইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট, 2 দেব, ইন্টার 3 দেব, ইন্টার 4 দেব, ইন্টার 5 দেব, ইন্টার 6 দেব। হয়েছে না আমাদের এটা? আচ্ছা, ড্রপ ডাউন লিস্ট এটা কি আমাদের ম্যান্ডেটরি সাইন করতে বলেছে? আমাদের কিন্তু ম্যান্ডেটরি সাইন করতে কোনো কিছু বলি নাই, এটা তাই না, বলছে? বলি নাই। আচ্ছা, এটা গেল, বুঝতেছেন আপনারা? জি স্যার। জি স্যার, জি স্যার, বুঝতেছি। এবার আমাদের কি বলছে, অ্যাটাচমেন্ট। এবার কি বলছে আমাদের, অ্যাটাচমেন্ট। তাহলে আমরা সেম ভাবে এই অ্যাড কোশ্চেন থেকে অ্যাটাচমেন্ট অন করলাম। অ্যাটাচমেন্ট অন করার পরে অ্যাটাচমেন্টের কিছু ক্রাইটেরিয়া বলছে, একটা বলছে ম্যান্ডেটরি করতে, আবার বলেছে কি ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট ফাইল কত, 10। ফাইল টাইপ কত, মানে ফাইল টাইপ কি হবে, ইমেজ অ্যান্ড পিডিএফ, অর্থাৎ আপনার ফাইল টাইপটা অবশ্যই ইমেজ এবং পিডিএফ হতে হবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ কত হবে, 101 এমবি। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব, আমরা অ্যাটাচমেন্ট দিয়ে দিলাম, লিখে দিলাম এখানে অ্যাটাচমেন্ট লিখে দেওয়ার পরে আমাদের এখানে নিচ থেকে এই যে ফাইল আপলোড, এই ফাইল আপলোড অপশনটা এখানে কি করে দিতে হবে, কন্টিনিউ ভাবে ওকে অ্যাক্সেস দিয়ে ফাইল আপলোডটা এখানে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ, যেহেতু আমাদেরকে বলেছে যে একজন ক্লায়েন্ট সে কি করতে পারবে, শুধুমাত্র সে ইমেজ এবং পিডিএফ দিতে পারবে, তাহলে আমার তো অবশ্যই নির্দিষ্টভাবে তাকে করে দিতে হবে। এই অপশনটা চালু করে পিডিএফে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, তার মানে কি, যে ফর্ম পূরণ করবে সে অবশ্যই তার কি করতে হবে, পিডিএফ দিতে হবে এবং একটা ইমেজ দিতে হবে। এই দুটা জিনিস ছাড়া সে অন্য কোনো জিনিস সে দিতে পারবে না। আবার আমরা কি দেখেছি যে একজন ক্লায়েন্ট আমার, সে 10টার বেশি ফাইল আমাকে দিতে পারবে না। ওই জায়গায় কিন্তু 10 লেখা ছিল, যে কি লেখা ছিল, যে নাম্বার অফ ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট কত হবে, 10 হবে। তাহলে আমি কি করলাম, এখানে 10 দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের কি বলেছে যে কোথায় ম্যাক্সিমাম ফাইল সাইজ, আপনি যে ফাইলটা দিবেন এই ফাইলটার ওজন বা ফাইলটার দৈর্ঘ্য প্রস্থ, মানে মূল কথায় ফাইলটা কতটুকু ওয়েট নিতে পারবে, ঠিক আছে? অবশ্যই এটা বলছে কি স্যার একটু কথা বলতাম। 101 এমবি। আচ্ছা, একটু ওয়েট করেন, 101 এমবি। এবার বিষয় হলো এখানে কিন্তু 101 এমবি আপনি পাবেন না, 1 এমবি, 10 এমবি, 100 এমবি, 1 জিবি, 10 জিবি, কিন্তু 101 এমবি আছে এখানে জি না স্যার। না। তার মানে আমি কন্ডিশনে ভুল দিয়েছি, ঠিক আছে? তাহলে আপনার এটা অবশ্যই সর্বোচ্চ 8 আছে স্যার। মাথায় রাখতে হবে যে কন্ডিশনে ভুল থাকতেই পারে। এখন যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে যে আমার এখানে 101 নাই, কনফিউজ হলে হবে না, ঠিক আছে? কনফিউজড হলে হবে না, আপনারা অবশ্যই মানে কনফিডেন্সের সাথে আপনার এই কাজটা করতে হবে যে আমার এখানে 101 কখনোই হয় না, কত হয়, 100 হয়, ঠিক আছে? তাহলে আমি এখানে 100 সিলেক্ট করে দিলাম, সরি 1 জিবি হয়ে গেছে, 100 দিয়ে দিলাম। আর এখানে আমরা রেকর্ড অপশনটা চালু করে দিলাম, যেহেতু ম্যান্ডেটরি করতে বলেছে। আচ্ছা, এবার বলেন আলিফ, কি বলতে চাইছিলেন? স্যার ওই যে পিকচারের যে ওয়েটটা দিতে বলছে ওইটা আমরা কিভাবে করব, এটা তো একটু শেখার নাই। মানে এই যে 100 এমবি, মানে 100 এমবি করছেন, মানে আজকের আমি আনসারের ওই যে এটা সদস্য ফর্ম পূরণ করছি এখানে, তো এখানে 500 কেবি চাইছিল, তো আমি পারছি না, পরে আরেকজনের কাছ থেকে করে নিতে হয়েছে। তো দেখলাম যে নেটে কি কি জানি সার্চ দিয়ে তারপরে সে আর কি ওইটা করে দিল আমাকে। একটা ইমেজ কখন 100 এমবির সবসময় 1 এমবি, 2 এমবি, 10 এমবি, 100 এমবির উপর আমি দেখি নাই। আর আপনার ওই যে যেটা বলতেছেন ওটা হলো কেবি, ঠিক আছে? কেবি মানে কি 500 কেবি, তারপরে 300 কেবি,
300 কেবি করতে হয়। আর এই কেবি করার ক্ষেত্রে আপনার অনলাইনে থার্ড পার্টি অ্যাপ বা অফিসিয়াল কিছু ওয়েবসাইট আপনার ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর এখানে ইমেজ আপনার মনে করেন একটা ইমেজ বা পিডিএফ দিবেন, এটা নর্মালভাবেই মনে করেন আপনি 100 এমবির ভিতরে দিয়ে দিতে পারবেন। বুঝতে পেরেছি? আপনি যে ইমেল মানে ইমেজ বা পিডিএফ কাউকে শেয়ার করেন বা যেগুলো তৈরি করেন, এগুলো সাধারণত 5-10 এমবির উপরে যায় না, মানে সাধারণভাবে। তার মানে কি আপনি এই 100 এমবির ভিতরে যে কোনো ফাইলে আপনি দিতে পারবেন। 100 এমবি হতেই হবে বিষয়টা এরকম না। 1 থেকে 100 এমবির ভিতরে যে কোনো ফাইলে আপনি দিতে পারবেন। বুঝতে পেরেছি? আলিফ, বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমাদের কিন্তু অ্যাটাচমেন্ট ক্লিয়ার। অ্যাটাচমেন্টে কারো সমস্যা আছে? না স্যার। আর না স্যার, টাইমিং উঠলে আমাকে জানাবেন, ঠিক আছে? টাইমিং উঠলে। স্যার মাত্র 3 মিনিট আছে, 3 মিনিটও নাই। আচ্ছা, 3 মিনিট নেই, তাহলে আমি করতেছি। আর একটা মিটিং শিডিউল করি, জয়েন করবেন। স্যার একটা কথা ছিল তো। সমস্যা নেই, আমি আর একটা মিটিং শিডিউল করতেছি, ওটা করে ওইটা আমি বলেন। আমি আগে স্যার গ্রুপে, সেম জিমেল দিয়ে আমরা কানেক্ট করতে পারবো? হ্যাঁ, কেন পারবেন না? স্যার 2 মিনিট আছে। সমস্যা নেই, আমার শিডিউল করা হয়ে গেছে। তো তাহলে কেটে কি ওটা জয়েন করবো? হ্যাঁ, ওটা জয়েন করেন। আচ্ছা, তাহলে আমাদের বাকি ছিল কি, আমাদের অ্যাটাচমেন্ট পর্যন্ত আশা করি কারো সমস্যা নেই নাকি? জি স্যার, কোনো সমস্যা নেই। অ্যাটাচমেন্ট পর্যন্ত কারো সমস্যা নেই, তাহলে আমরা তাহলে চলে যাই। অ্যাটাচমেন্টে আমাদের কারো সমস্যা নাই। আমাদের এখন শুধু বাকি আছে কি, মোবাইল নাম্বার। এখানে আপনি ধরে রাখতে পারেন যে গুগল ফর্মের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি জানেন? গুগল ফর্মের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো মোবাইল নাম্বার, আর হলো কি বলে, মোবাইল নাম্বার আর একটা হলো ইমেল। এই দুইটা জিনিস সব থেকে কি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি। ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই মোবাইল নাম্বারটা আমাদের কি করতে হবে? মোবাইল নাম্বারটা তো আমরা যেভাবে করেছি এইভাবে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা হয় নাই। তাহলে আমাদের মোবাইল নাম্বারটা করতে হবে কিভাবে? এই নাম্বারের জায়গায় আমরা নাম্বার দিতে পারবো না, এখানে দেবো কি, রেগুলার এক্সপ্রেশন। এই যে অপশনটা আছে, আমরা এখানে এই অপশনটা দিব। ওকে, এই অপশনটা দেওয়ার পরে আগে দেওয়া লাগবে না আপনাদের, মানে এখন আপনাদের ওই জিমেল দেওয়া লাগবে না, পরে দিবেন, পরে চাইলে পরে দিবেন, এখন না। আচ্ছা, এবার দেখেন কি লেখা আছে এখানে। কন্টেইন আছে, ডাজ নট কন্টেইন, ম্যাচ আছে, ডাজ নট ম্যাচ, লেখা আছে না? 4টা জিনিস লেখা আছে। আপনাকে এখন বলতে পারে যে আপনি যখন গুগল ফর্ম তৈরি করবেন, গুগল ফর্মে যখন মোবাইল নাম্বার ভ্যালিডেশন করবেন বাংলাদেশি নাম্বারের জন্য, তখন আপনার কোন কোন স্টেপে আপনার যেতে হবে। এই স্টেপগুলো ভালো করে মনে রাখতে হবে। আপনি দেখেন কন্ডিশনে কি বলেছে, মোবাইল নাম্বার ম্যান্ডেটরি ফিল্ড হবে, অবশ্যই এটা বাধ্যতামূলক করতে হবে, অর্থাৎ রেকর্ড অপশন চালু করতে হবে। তারপরে কি বলেছে, এই মোবাইল নাম্বারটা কন্টেন্ট 11 ডিজিট, অবশ্যই এটা 11 ডিজিট হতে হবে, এবং শুড বি ভ্যালিড মোবাইল নাম্বার ইন বাংলাদেশ, বাংলাদেশের জন্য বৈধ একটা মোবাইল নাম্বার হতে হবে। বাংলাদেশের জন্য কি হতে হবে? বৈধ মোবাইল নাম্বার হতে হবে। বৈধ মোবাইল নাম্বার বোঝেন? বৈধ মোবাইল নাম্বার মানে কি? স্যার ওই যে বাংলাদেশে একটা কোড আছে, আচ্ছা, ওইটা দেওয়া লাগবে না? না ওইটা না, স্যার মনে করেন বাংলাদেশের রেজিস্ট্রেশন কি দেখেন, তো মোবাইল আমরা নাম্বার? জানি যে 019 এটা কি একটা বাংলাদেশি নাম্বার। আমি নিচ থেকে আসি, 013 একটা নাম্বার, 014 একটা নাম্বার, 015 একটা নাম্বার, 016 একটা নাম্বার, 017 একটা নাম্বার, 018 একটা নাম্বার, ওকে, 019 একটা নাম্বার। এই কয়টা নাম্বারের ছাড়া কি বাংলাদেশে আর কোনো অপারেটর আছে? নো স্যার। না স্যার। তাহলে আপনার এখন কি করতে হবে, এই কয়টা অপারেটরকেই আপনার বাধ্যতামূলক করতে হবে। অবশ্যই আপনি যদি কোনো ক্লায়েন্ট হন বাংলাদেশি, তাহলে আপনি এই কয়টা মানে কি বলে অপারেটর ব্যতীত আপনি
বা এর বাইরে কোনো কিছু দিতে পারবেন না। এটাই আমরা করব। তার মানে কি কোনো গ্রাহক যদি 012 দেয় তাও তার মোবাইল নাম্বারটা নিবে না। বুঝতে পারছি? কোনো গ্রাহক যদি 011 দেয়, 011 নামে কি কোনো আছে, মোবাইল নাম্বার আছে বাংলাদেশে? না স্যার, না। নাই। না স্যার। তাহলে আছে কি? এই মাত্র কয়টা? এই যে 60টা যে অপারেটর আছে, পুরো বাংলাদেশে শুধুমাত্র এই 60টা অপারেটরই কি আমাদেরকে সিম প্রোভাইড করে। তাহলে আপনি যখন বাংলাদেশি কোনো নাগরিক হবেন, অবশ্যই তো আপনার এই 60টার বাইরে তো আপনি আর দিতে পারবেন না। পারবেন? কারণ কি বাংলাদেশে তো এই 60টার অপারেটরের বাইরে কিন্তু কোনো অপারেটর নাই যে আপনাকে সিম প্রোভাইড করে। তাহলে আপনার এখানে এমনভাবে কাজটা করতে হবে যে কোনো গ্রাহক যদি এই 60টা অপারেটরের বাইরে যদি কোনো নাম্বার দেয়, নাম্বারটা নিবে না। আবার যদি কোনো গ্রাহক এই জায়গায় নাম্বার দিল, মনে করেন 013 দিয়ে মনে করেন সে নাম্বার দিল, কিন্তু তার ডিজিট হয়ে গেল 12টা। কয়টা? 12টা। তারপর এখানে নাম্বারটা নিবে না। বুঝতে পেরেছি? জি স্যার, এবার বুঝতে পারছি। এইটাই আপনার করতে হবে। এইভাবে কাজটা করতে হবে। এইভাবে কাজটা করতে গেলে আপনার কিছু ক্যালকুলেশন এখানে ব্যবহার করতে হবে। আমি ক্যালকুলেশনটা যদি আমি আপনাকে বোঝায় দিব, ঠিক আছে? ক্যালকুলেশনটা বোঝায় দিব। তার আগে ক্যালকুলেশনটা কোথায় রাখছিলাম? উপরে না? সামনে কোথায় রাখলে সুবিধা হবে? আমাদের এই ক্যালকুলেশনটা ওই জায়গায় আমাদের ব্যবহার করতে হবে। এখন এই ক্যালকুলেশনটা আমরা আগে দেখবো, আসলে বুঝবো যে ক্যালকুলেশনটা কিভাবে কাজ করতেছে এখানে। তাহলে আমি রেগুলার এক্সপ্রেশনটা দিলাম, কন্টেইন দিলাম। কন্টেইন দেওয়ার পর আমাকে কি বলতেছে না, একটা প্যাটার্ন দিতে। কি দিতে বলতেছে? আমাকে একটা প্যাটার্ন দিতে বলতেছে না? আমার ডাকা যাবে না একটু পরে। এখানে আমাকে একটা প্যাটার্ন দিতে বলতেছে, তাই না? এই প্যাটার্নটাই হলো এটা দিতে হবে। এই প্যাটার্নটা প্রথমে দিতে হবে শোকজ। শোকজ চিহ্ন বোঝেন? এই যে চিহ্নটা, এটাকে কি বলে জানেন আপনারা কেউ? এই যে চিহ্নটা, এটাকে কি বলে? কেউ পারেন না? ম্যাথের ক্ষেত্রে তো জানতাম স্যার, ওইটাই মানে ওই পাওয়ারের হ্যাঁ, পাওয়ার বলে। পাওয়ারের ক্ষেত্রে তাই আমরা ইউজ করতাম ম্যাথের ক্ষেত্রে স্যার। হ্যাঁ, পাওয়ার শোকজ, এটাই তো বলে, শোকজ তো বলে এটাকে, নাকি? আমার কথা বোঝেন নাকি আপনার কথা? সূচক হবে স্যার। বুঝি নাই। স্যার বুঝতেছি, সূচক সূচক হ্যাঁ, সূচক। হ্যাঁ, সূচক হবে। আচ্ছা, এখানে আমরা প্রথমে সূচকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আমরা কি দিব? ফার্স্ট ব্র্যাকেট দিব। কি করব আমরা? ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করব? 01 দিয়ে দিব। কেন 01 দিব? আমরা কেন 01 দিব? আমাদের প্রথম অক্ষর, মানে প্রথম দুইটা অক্ষর কি? মানে আমাদের নাম্বারের প্রথম দুইটা অক্ষর বলেন তো? 01, সবকিছু 01। 01। এই জন্য আমি কি করেছি? কমন দুইটা। হ্যাঁ, 01। এই দুটো কি আমাদের কমন? প্রতিটা অপারেটরের প্রথম নাম্বারের প্রথম দুটো অক্ষর কি? 01। তার মানে কি এই দুটো কমন। এবার ওকে আমি আবার কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্যার অনেক জায়গা কিন্তু ওই যে +8 দেওয়া থাকে, এটার কি? ওটা লাগবে না। +8 টা আমাদের বাংলাদেশে একটা কোড। আমি ওটা তো কান্ট্রি কোড। কান্ট্রি কোড, আপনাকে কান্ট্রি কোড তো চাচ্ছি না। আমি আপনাদের বাংলাদেশে যে কটা অপারেটর আছে এই অপারেটরের ভিতরে মেনশনই করতেছি। আচ্ছা, এবার আমি কি করব? মনে করেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে আমাদের যে অপারেটরগুলা, আমাদের যে এখানে অপারেটরগুলো আছে, এই অপারেটরগুলোর নাম্বার শুরু হয়েছে কত থেকে? 013 থেকে না? 013 থেকে 019 পর্যন্ত, তাই না?
তাহলে আমি এখানে কি করলাম, প্রথম তো আমি দিয়ে দিয়েছি, কি দিয়ে দিয়েছি, যে 01 দিয়ে দিয়েছি। এবার ওকে বলতেছি যে তারপরে তুমি ক্যালকুলেট করবা 3 থেকে কি পর্যন্ত, 9 পর্যন্ত। কি হয়েছে আমার, এই কয়টা সংখ্যা হলো, 3টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আমি আবার সেকেন্ড ব্র্যাকেট এটা কি করব, ক্লোজ করলাম। ক্লোজ করার পরে একটা স্ল্যাশ দেব। এখানে আমার এই স্ল্যাশটা ওঠে না বলে আমি আসলে ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখানো, না হলে আমি এটা দেখাতাম না। এই যে স্ল্যাশটা, এই স্ল্যাশটা আমার এখানে একটু ঝামেলা করে। আমার আচ্ছা, স্ল্যাশটা দিয়ে দিলাম। ওকে, এটা হলো ব্যাক স্ল্যাশ বলে, আর একটা কি বলে বলেন তো, জানেন কেউ? দুই দিক ফেরানো থাকে, ওইদিকে না যায়। স্যার বাই ইনভার্টেড কমা ওইটা স্যার। দেখো ওইদিকে না যায়। আচ্ছা, আমরা স্ল্যাশটা দিয়ে দিলাম, ঠিক আছে। স্ল্যাশটা দেওয়ার পরে আমরা এখানে কি করব, ডি দিব। কেন ডি দিব, ডিজিট কি দিব, ডি দিয়ে আমরা কি বোঝাচ্ছে, এখানে ডিজিট বোঝাচ্ছে, ঠিক আছে। এবার তারপর আমরা কি করব, এখানে থার্ড ব্র্যাকেট ওপেন করব। ও থার্ড ব্র্যাকেট ওপেন করার পরে এখানে 8 দেব। 8টা কেন দিব, কারণ কি 01 মানে কি আমাদের দুটো সংখ্যার পরে 3 থেকে 9, তার মানে কি 3 হলো গ্রামীণ ফোন, 4 হলো বাংলা লিঙ্ক, তারপরে 5 হলো এয়ারটেল নাকি সরি কি জানি, 6 হলো, যাই হোক এখানে আর কি আপনার টেলিটক। ওয়ার্ড মানে অপারেটর আছে। তার মানে কি এখানে 2, এখানে 1, 3টা। আর এখানে 8 কেন দিলাম, 8 এর পরে যদি আপনি 3 যোগ করেন তাহলে কত হয়, এইটা 8 আর 3 কত, 11 11। তাহলে কি 11 11 হ্যাঁ, এই 11টা ডিজিট করার জন্য আমি এখানে 8 দিলাম। তার মানে কি প্রথম দুইটা হলো কি কমন সবার জন্য, তারপরে 3টা কি, তারপরে 3টা হলো আমার অপারেটর। তারপরে আমার কি এই অপারেটর, এই 3টার পরে যা সংখ্যা থাকবে সেটা হলো কি আমার ডিজিট। যেমন আমরা এখানে দিয়েছি, এই 3টা জিনিস কি আমাদের, এই প্রথম দুইটা আমাদের কমন, তারপরেরটা কি আমাদের অপারেটর না, 013, 3 মানে কি গ্রামীণ, 4 মানে বাংলা লিঙ্ক, 5 মানে এয়ারটেল। বুঝতে পেরেছি, 5 মানে এয়ারটেল নাকি জানি না, টেলিটক মনে স্যার হয়। এখানে 8 না দিয়ে 11 দেওয়া যাবে না? এয়ারটেল হচ্ছে 6। না, এখানে 11 দেওয়া যাবে না। জি কেন স্যার। 11 দেওয়া যাবে না, কেন 11 দেওয়া যাবে না, কারণ কি আপনি এর আগে 3টা দিয়ে আসছেন। এখন আপনার হাতে বাকি কয়টা, যে কয়টা হাতে বাকি থাকবে আপনি এখানে সেই কয়টাই দিবেন। অর্থাৎ আমার বাকি আছে কয়টা, 8টা, আমি 8টা এখানে দিয়ে দিচ্ছি। আমি এবার এটা কি করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। স্যার এখানে স্যার এখানে 3 থেকে 9 তো 3টা থেকে 9টা ডিজিটও বোঝাতে পারে। না, 3টা থেকে 9টা ডিজিট বোঝাতে পারে না, কারণ কি এখানে যেহেতু আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওকে বলে দিয়েছেন, তাহলে আপনার এখানে ও অটোমেটিক্যালি ধরে নিয়েছে যে 3 থেকে ও 9 পর্যন্ত নেবে। বোঝেন নাই, 3 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ডিজিটও নেবে এখানে। আচ্ছা, তারপরে এখানে 8টা ডিজিট হবে। 8টা ডিজিট দেওয়ার পর আমরা এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পরে ডলার সাইন চিনি আমরা সবাই, জি স্যার। স্যার ডলার সাইন কোনটা আমি আপনাকে দেখাই। এই যে সাইনটা আছে, এই সাইনটা কি সাইন, ডলার সাইন। ডলার। ডলার। আচ্ছা, ডলার সাইন কেন ব্যবহার করি এটা আমরা যখন এক্সেলে যাবেন তাহলে তখন বুঝতে পারবেন যে ডলার সাইন এখানে কেন ব্যবহার করতেছে। এখন বললে আপনার মাথার উপর থেকে যাবে। আমি নর্মালি দিয়ে দিচ্ছি, পরে বুঝে নিয়েন যখন এক্সেল শুরু করবেন। ডলার ডলার সাইন তো ধরেন ক্ষেত্রে ব্যবহৃত কারেন্সি, মুদ্রা এসবের ক্ষেত্রে। না, শুধুমাত্র ওইগুলো না, এটা তো সাম মানে ক্যালকুলেশনের জন্য, তাই না স্যার? কত পরে সামনে গেলে বুঝতে পারবেন ডলার সাইন কেন ব্যবহার করি। এগুলো সাধারণত আমি এটা এখন বলে দিচ্ছি, লক করার জন্য আমরা ডলার সাইন ইউজ করি, একটা জিনিস লক করার জন্য, যার কারণে সামনে গেলে বুঝতে পারবেন। এইটা হলো কি আমাদের মোবাইল নাম্বারের ভ্যালিডেশন করলাম, এই মোবাইল নাম্বারের ভ্যালিডেশন। এবার আমরা একটু চেক দিই যে আমাদের কাজটা হয়েছে কিনা। আমি জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যদি এক্সেল দিয়ে একটা কাজ করা থাকতো তো তাহলে এটা আপনারা বুঝতে পারতেন। তারপরও এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, মুখস্থ করবেন না। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কোন জায়গায় কোন জিনিসটা দিলে কেন কি হচ্ছে, 01 কেন দিলাম, 3 থেকে 9 কেন দিলাম, তারপরে আপনার 8 কেন দিলাম, বি কেন দিলাম।
আমি আপনাকে সবকিছু বোঝানো হয়েছে। 001 কেন দিয়েছি? আমাদের নাম্বারের প্রথম দুটো অক্ষর কমন থাকে যে কোনো অপারেটরের জন্য। 3 থেকে 9 কেন দিয়েছি? যে আমাদের যতগুলো অপারেটর আছে বাংলাদেশে সবই 3 থেকে 9 এর ভিতরেই আছে। তারপর 8 কেন দিলাম? 3টা অক্ষর যাওয়ার পরে আমাদের 11টা সংখ্যা হতে বাকি থাকে কয়টা? 8, এই জন্য 8 দিয়েছি। ওকে, এবার আমরা এটা একটু চেক দিই। কপিতে চলে যাই। কপিতে চলে যাওয়ার পরে আমি ভালোভাবে এবার এটা চেক দেব, ঠিক আছে? দেখি আমি এখানে কি করলাম, মনে করেন আমি দিয়ে দিলাম যে আমিনুল, তারপর এখানে দিয়ে দিলাম মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার যদি আমি এবার এটা দিই 012 কি বাংলাদেশে কোনো নাম্বার? না স্যার। তারপর No, 55062294, এইটা যদি আমি ইন্টার দিয়ে নিচে আসি তাহলে কিন্তু নেওয়ার কথা না, দেখি নেয় কিনা। ও বলতেছে ও কি নিচ্ছে, মাস্ট ম্যাচ করতে হবে আমার প্যাটার্নের সাথে। কি করতে হবে? ম্যাচ করতে হবে। ও কি নিচ্ছে এটা? 012 দেওয়ার পরে 11টা ডিজিট কিন্তু দিয়েছি, তারপরে কি নিচ্ছে ও? ও কিন্তু আমাকে না স্যার। ইনস্ট্রাকশন না স্যার। দিচ্ছে যে আপনার কিন্তু নাম্বারটা হয়নি। তার মানে কি, আপনি যদি এখানে 0 অন দেন তাও কিন্তু ও নিবে না, কিন্তু যখনই এখানে 3 থেকে 9 এর ভিতর দেন তখনই আপনাকে এখান থেকে নিবে। আমি মনে করেন 018 দিয়ে দিলাম, তখন কিন্তু দেখেন ইনস্ট্রাকশনটা কিছু চলে গেছে না এখানে? জি ইনস্ট্রাকশন কিন্তু নাই। বুঝতে পেরেছি এবার এটা? আপনি যদি এবার মনে করেন আরেকটা ডিজিট বাড়ায় দেন, তারপরেও কিন্তু আপনাকে বলবে যে প্যাটার্নের সাথে ম্যাচ করতেছে না। তার মানে কি, এইটা অবশ্যই আপনার 11টা ডিজিটই হবে এবং শুধুমাত্র আপনার 3 থেকে 9 পর্যন্ত অপারেটর আপনি ব্যবহার করলে এটা আপনি দিতে পারবেন, আদারওয়াইজ আপনি দিতে পারবেন না। তাহলে বলেন অথেন্টিক কোনটা হলো, এটা না ওইটা? এইটা স্যার এটা অবশ্যই। বুঝি নাই? এইটা হবে স্যার, এইটাই অথেন্টিক স্যার। হ্যাঁ, এটাই অথেন্টিক। আচ্ছা, স্যার এই সূত্রবাদী কি অন্য কোনো ভাবে এটা ম্যান্ডেটরি করা যায়, যেমন 7টা অপারেটরকে আলাদা আলাদা ভাবে এখানে করে না লিখে? না, সূত্র দিয়ে করতে হবে। সূত্র দিয়ে করতে হবে। এক্সেল যদি করা থাকতো তাহলে সূত্রতে কোনো সমস্যা হতো না, ঠিক আছে? তো এক্সেল যখন করা শুরু করবেন এই সূত্র কোনো ব্যাপার না আপনার কাছে। তো এখানে এমন কিছু না না। শুধু সমস্যা নেই, এমনি জিজ্ঞেস করেছি। না। আচ্ছা, এবার দেখেন আমাদের ইমেলের ক্ষেত্রেও দেখেন, যদি আমরা এখানে কিছু একটা লিখে চলে যেতে চাই, আমি কি যেতে পারবো? ও কিন্তু বলে দিয়েছে মাস্ট কন্টেইন, আপনার অবশ্যই এই জিনিসটা দিতে হবে, তাই বলতেছে না? তাহলে আমাদের জি স্যার। মনে করেন আমি ইমেল দিয়ে দিলাম, আমার একটা ইমেল আছে, লাস্টে আমার অবশ্যই আমার এই লেখাটুকু না লিখলে আমার কিন্তু সেকেন্ড পেজে অর্থাৎ দ্বিতীয় সেকশনে আমাকে যেতে দিবে না। এবার দেখেন আমি কি করলাম, মাল্টিপল সার্চে দুইটা আমি মনে করেন চেক বক্স থেকে দুইটা আমি সিলেক্ট করে দিলাম। নাম্বার অফ বিএনকিএফ লেভেল কত? আমার এখানে মনে করেন লেভেল 6 আমি দিয়ে দিলাম। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কি করতে হবে? আমার অ্যাটাচমেন্টের যে ফাইলগুলো এখানে অ্যাপ্লাই করে আমি এখানে সাবমিট দিয়ে দিতে হবে। এটা কি, আমার নিজে ফর্ম বানায় নিজের ফর্ম নিজে সাবমিট করলাম। বুঝতে পেরেছি? জি আচ্ছা, এবার দেখি আমাদের আরেকটা কাজ। কারো সমস্যা আছে এই পর্যন্ত? স্যার উপরে একটু কি জানি যে দেখাচ্ছে উপরে, কি এই জায়গা নাম কি? কারসার যে জায়গা রাখছেন স্যার এর ওই উপরে সিও তো নিচে গেল না। ওইটাকেও আমরা স্কিপ করেছি, সমস্যা নাই। এখানে ইন্টারচেঞ্জের মাধ্যমে নিচে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে যাই নাই। এটা কি টেকনিক্যাল কি ঝামেলা, আমি নিজেই মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই আসলে। এই টেকনিক্যালের যে ঝামেলাগুলা, দেখেন সাপোজ আগের দিন যে সমস্যাটা ফেস করেছি, এই যে আমাদের কিন্তু আগের দিন এই যে সাবমিট অপশনটা কি ইনেবল আসছিল নাকি ডিজেবল ছিল? ডিসেবল ছিল স্যার। আজকে দেখেন ইনেবল হয়েছে না? অনেক সার্চিং করার পরে আমি এটা মানে ঠিক করা গেছে একভাবে। তো ওইটাও আর কি স্যার আমাদের যদি কখনো এমন হয়, সমস্যা হবে না, আশা করা যাচ্ছে। তার আগে আমি আপনাদের কম্পিউটারগুলো অ্যাসেসমেন্টের আগে
যাতে স্মুথলি ভাবে অ্যাসেসমেন্ট দিতে পারেন, সেই জন্য সবকিছু উপযোগী করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল। এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, স্যার উপরে এই যে কোশ্চেন লেখা এই যে লাল কালার, এটা কেন? এটা জি আপনাকে বলতেছে ইন্ডিকেট রিকোয়ার্ড কোশ্চেন। রিকোয়ার্ড মানে কি? রিকোয়ার্ড দিয়ে কি বোঝেন? রিকোয়ার্ড দিয়ে কি বোঝেন? প্রয়োজনীয় আপনাকে, বাধ্যতামূলক স্যার। হ্যাঁ, প্রয়োজনীয় যে বাধ্যতামূলক যে কাজটা আছে, মানে আপনার কাছে যেটা চাচ্ছে এটাই তো বোঝাচ্ছে। মানে জি স্যার। ইন্ডিকেট, এইটা দিয়ে আপনাকে বোঝাচ্ছে কি, এই যে ডলার, মানে সরি, এই যে ম্যান্ডেটরি সাইনটা আছে, এই সাইনটা আপনাকে বলতেছে এই ইন্ডিকেট করা যেইগুলো আছে, এই কোশ্চেন গুলো আপনার কাছে সে চাচ্ছে, এটা বাধ্যতামূলক, তাই বোঝাচ্ছে এই যে সাইনটা। এই জন্য আপনাকে বলে দিচ্ছে উপরে যে এই যে সাইনগুলো আছে এগুলো অবশ্যই আপনার পূরণ করতে হবে। এই জন্য এখানে লেখা এটা, এই যে স্টার চিহ্ন, ইন্ডিকেট রিকোয়ার্ড কোশ্চেন, অবশ্যই এই কোশ্চেনগুলো আপনার চালু করতে হবে। এই জন্য রিকোয়ার্ড বাধ্যতামূলক করে দিয়েছে, এই জন্য এটা বলতেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল। এই পর্যন্ত কারো সমস্যা নেই, তাই না? না স্যার। কারো সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, এবার দেখি আমরা, অনেক সময় আমাদের কি থাকে, আমাদের মনে করেন কি থাকে, কি বলে এটাকে, ওই গুগল ফর্মে কি আমাদের অনেক অনেক সময় কি থাকে, ওই কি জানি বলে এটাকে, পিকচার তার ছবি থাকে, তার ছবি। ছবি থাকে না আমাদের? জি স্যার। ছবি থাকে। তো মনে করেন আমি একটা ছবি দিব, সাপোজ কেমন ছবি দিব আমি আপনাকে বলি। আমি সারাদিন সালামের উত্তর দিতে দিতে কি হয়, আচ্ছা পিকচার, কি পিকচার দিব, আচ্ছা পিকচারই দিয়ে দিই জাস্ট। আচ্ছা, এই পিকচারটা আমি মনে করেন কি করব, সিরিয়াস, স্যার, জি স্যার ওই যে গুগল ফর্মে যেগুলো ইমেল এইগুলো যদি আমি অ্যান্সার না করি, তাহলে ওইখানে ওইখানে তাহলে সাবমিটের অপশনটা থাকে, উজ্জ্ব থাকে আর কি, আসে না। কিন্তু অ্যান্সার গুলো যখন পূরণ করি তখন ওইটা আর কি করে, না স্যার, তাও ভিজিবল হয় না, তাও হবে না স্যার। ও আচ্ছা আমি সাবমিট, স্যার, এরকম আমার হ্যাঁ যখন ওটা করছিলাম তখন না, আপনাদের এটা হবে, কিন্তু আমি যেটা করেছি ওটা সমস্যা এটা ছিল না। আচ্ছা যাক, এবার আমরা মনে করেন অনেক সময় আমাদের কি থাকে এই জায়গায়, আর আমার এটা একটা সমস্যা, অনেক সময় আমাদের এই যে গুগল ফর্মের উপরে ইনস্টিটিউটের লোগো বা ইনস্টিটিউটের পিকচার সবকিছু দেওয়া থাকে না, উপরের দিকে কেমন দেওয়া থাকে আমরা দেখি। এই যে মনে করেন এখানে একটা অপশন আছে না, কাস্টমাইজ থিম লেখা আছে না, কাস্টমাইজ থিমে জি ক্লিক স্যার। করলাম। থিমে ক্লিক করার পর এখানে লেখা আছে কি, যে আপনার হেডারটা কি কেমন হবে, কোশ্চেন মানে কি ফন্টের হবে, টেক্সট কি ফন্টের হবে, মানে আপনি হেডারটা, হেডারের চয়েস ইমেজ, মানে কি আপনি ইচ্ছা মতো করে আপনি কি করতে পারেন, আপনি এগুলো কাস্টমাইজ করতে পারেন। দেখেন হেডারে ক্লিক করলাম, এখানে আপনি বলে দিতে পারেন যে আমার হেডারটা কি হবে, টাইমস রোমান হবে। তারপরে দেখেন কোশ্চেনগুলো আমার কি হবে, কোশ্চেনগুলো যদি আমি এই ফন্ট করে দিই, দেখেন আমার কোশ্চেনগুলো এই ফন্ট হয়ে গেল না, নেমটা কি এটা অন্যরকম লেখা হয়ে গেছে না। আপনি স্ট্যান্ডার্ড জি ভাবে স্যার। কি করতে পারেন, আপনার এই গুগল ফর্মটাকে সাজাতে পারেন খুবই সুন্দরভাবে। দেখেন এই অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3, এই যে একটা অন্যরকম হয়ে গেছে না। জি। আবার দেখেন টেক্সট গুলো, সে যখন এগুলো পূরণ করবে তখন তার টেক্সট গুলো এরকম লিখতে চলে আসবে। আচ্ছা, এবার দেখেন হেডার, হেডার কি উপরে, আচ্ছা এই উপরে আমি চয়েস ইমেজ ক্লিক করলাম। এখন দেখেন আপলোড দিয়ে আমি ব্রাউজারে চলে যাই।
ডাউনলোড, আমি মনে করি এই পিকচারটাই ওকে দিয়ে দিই। দেখেন তো আমার এই যে ওই জায়গায় কি বলে, আমি এইটাকে যদি আমি এবার একটু প্রিভিউতে যাই, এই কাজটা মানে একবার দেখাইছিলাম স্যার। হ্যাঁ সবই আপনাদের দেখানো, শুধু দুঃখের বিষয় হলো আপনারা পারেন না যখন কাজ দিই। জি স্যার। এবার দেখেন আমি একটা এই যে প্রিভিউ করলাম, আমার কি গুগল ফর্মটা কি একটু স্ট্যান্ডার্ড টাইপের হয়ে গেছে না? উপরে কিন্তু দেখেন একটা পিকচার দিয়ে দিছি, অর্থাৎ এই পিকচারটা আমি চাইলে আমার প্রতিষ্ঠানের লোগো, প্রতিষ্ঠানের যে কোনো কিছু আমি এখানে দিতে পারি না? এরা কথা বলে না, জি স্যার। আসলে পারি স্যার, পারি। জি স্যার, পারি স্যার। আচ্ছা, তারপরে দেখেন আমার এখানে ফন্টের নামটা চেঞ্জ করলাম, তারপরে বিভিন্ন কাজ করা যায়। শুধু একটু কাজ পারলে কি হবে, এমনি কাজটা সুন্দরভাবে করতে পারেন। পারবেন এভাবে একটা ফর্ম তৈরি করতে? জি জি স্যার। হ্যাঁ স্যার, স্যার, পারবো ইনশাআল্লাহ। পারবেন। জি স্যার, পারবো। কারো সমস্যা আছে গুগল ফর্মে আর? না স্যার। আচ্ছা সমস্যা নাই। এখন আবার জয়েন করবো যে মানে কারো কোনো সমস্যা নেই তাই না? না স্যার। স্যার আমাদের তো